দেখো, কি বললাম? হ্যাঁ হ্যাঁ, কি বললাম? এখানে কি হলো? এইখানে ওই যে জিন থেকে কি হইতে হবে, জিন থেকে প্রোটিন তৈরি হইতে হবে, তারপরে তার সমস্ত ব্যবহার প্রকাশ পাবে। তাহলে এই যে জিন থেকে প্রোটিন তৈরি হইতে হলে সাহায্য নিতে হয় কার? সাহায্য নিতে হয় রাইবোজোমের। তাহলে এই রাইবোজোমের যেহেতু সাহায্য নিতে হয়, তাহলে একটা কোষের মধ্যে যেটা আদি কোষ, প্রকৃত কোষ, তার তো ডিএনএ থাকতেছে, হ্যাঁ? তাহলে তার ডিএনএ মধ্যে জিন থাকতেছে, তাহলে অবশ্যই তার মধ্যে একটা রাইবোজোম থাকা আবশ্যক না? বলো, আবশ্যক না? হ্যাঁ স্যার। তাইলে এই জন্য আমরা বলি আদি কোষের মধ্যে ওর সাইটোপ্লাজমটার মধ্যে যদি কি না থাকে, ওর সাইটোপ্লাজমটার মধ্যে তোমার এই প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি যদি নাও থাকে, only এবং অনলি রাইবোজোম তার থাকতেই হবে। তোমরা কি বুঝছো রাইবোজোম থাকার কারণটা কি? করে এত বড় কি বুঝতে পারো নাই? প্লাস্টিক। লাস্টে একটু আবার বলো। জি স্যার। বললাম যে একটা আদি, আমরা বললাম যে কি আদি কোষ, এখানে কি বললাম যে এটা একটা আদি কোষ, না এটা একটা আদি কোষ। তাহলে এই আদি কোষটার মধ্যে দেখো এই সাইটোপ্লাজমটার মধ্যে, এই যে সাইটোপ্লাজমটা যেটা আছে, এটা পুরোটা সাইটোপ্লাজম, এটা পুরোটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে দেখো, সাইটোপ্লাজমের অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কোনোটাই থাকে না, কিন্তু একটা জিনিস অবশ্যই থাকে, তার নাম কি? প্রোটিন। না, রাইবোজোম। রাইবোজোম। তার মধ্যে রাইবোজোম থাকতেই হবে, আর রাইবোজোম না থাকলে সে কি প্রোটিন তৈরি করতে পারবে? না। তাই এই জন্য রাইবোজোম থাকা লাগবে। তাহলে সে প্রকৃত কোষ হোক আর আদি কর। কোষ হোক, ওর মধ্যে রাইবোজোম মাস্ট থাকতেই হবে। তোমরা কি বুঝলা এটা? জি স্যার। হ্যাঁ নাকি স্যার। এখন এখন তোমার বইতে কেন লেখা বুঝছো যে রাইবোজোম আছে, অন্যান্য কিছু না থাকলেও রাইবোজোম আছে কেন? বুঝলা নাকি আমি আরেকবার সামারি করবো? আরেকটু যদি বলতে। বুঝছি স্যার এটা। আচ্ছা, বুঝছো? তাহলে যদি বুঝে থাকো, আমি একজন বললো আরেকটু বলেন, তাহলে আমি একবার বলে আমি সামনে আগাই, হ্যাঁ? আমি বললাম যে আদিকোষ, তাহলে আমরা কি করলাম, আমি এখন তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ? কোনো মতে অন্যদিকে তাকায় না, মনোযোগ দিয়ে শোনো। আমরা দেখলাম যে সুপার কিংডম ওয়ান, সুপার কিংডম ওয়ান হলো প্রোক্যারিওটা। আমরা জানি প্রোক্যারিওটা মানে এই আদি নিউক্লিয়াস আছে, আদি নিউক্লিয়াস মানে হলো আদি কোষী। আদি কোষ কথার অর্থই হলো ওই নিউক্লিয়াসটার মধ্যে কি থাকবে না, ওই নিউক্লিয়াসটার মধ্যে আবরণ থাকবে না। যেহেতু আবরণ থাকে না, সেহেতু কি করবে, সেহেতু এর ক্রোমাটিন তন্তুগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যেহেতু সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এরকম সাইটোপ্লাজমে ক্রোমাটিন তন্তুটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এখন ও হলো একটা কোষ, ওর তো বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। কারণ কোষ প্রত্যেকটা জীবেরই তো নিজস্ব বৈশিষ্ট্য আছে। এখন বৈশিষ্ট্য প্রকাশ করবে, এই বৈশিষ্ট্যের সমস্ত জিনিস থাকে কোথায়? থাকে হলো ক্রোমাটিন তন্তুর মধ্যে। এই যে জিন আছে, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে জিন আছে, এই জিন বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখন জিন তো আর বাইরে বের হবে না। একটা দেশের প্রধানমন্ত্রী তো আর বাইরে বেরিয়ে কাজ করবে না, তিনি তো নির্দেশ দিবেন। তাই তিনি কি করবেন, আরএনএ তৈরি করবে, আরএনএ থেকে তিনি কি তৈরি করবেন, প্রোটিন তৈরি করবেন। প্রোটিন যতক্ষণ না তৈরি হয়, ততক্ষণ কোনো ধরনের নির্দেশনা মানা হবে না। যেহেতু প্রোটিন তো তৈরি হবে, আবার এই প্রোটিন তৈরি করার জন্য একজন মধ্যেখানে ভায়া হইতেই হয়, মানে লাগেই লাগে। আমি ঢাকা থেকে কোথায় যাব? আমি ঢাকা থেকে এখন বাড়ি যাব, তাহলে আমার যাইতে হলে অবশ্যই একটা রাস্তা তো আছে, একটা গাড়ি তো আছে, সেই গাড়ি দিয়ে। তাহলে এখান থেকে এই যে জিন থেকে একটা এমআরএনএ তৈরি হয় বা আরএনএ তৈরি হয়, ওই আরএনএ থেকে প্রোটিন তৈরি হইতে হলে রাইবোজোম লাগে। এই রাইবোজোমটা লাগে, রাইবোজোম। এই রাইবোজোম আসলে কি করে প্রোটিনটা তৈরি করে দেয়। প্রোটিন যখন তৈরি হয়, তখন ও ওর বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে। যেমন তার যদি একটা বৈশিষ্ট্য থাকে, সে মানুষের পেটের মধ্যে ঢুকে টক্সিন বা বিষ দিবে, তাহলে ওই বিষটা তৈরি করার জন্য যে সিগন্যালটা দিবে, সেই সিগন্যালটা জিন থেকে আসবে। জিন থেকে প্রথমে রাইবোজোম। এমআরএনএ থেকে রাইবোজোমের মাধ্যমে প্রোটিন তৈরি হবে। তারপরে সেটা কি হবে, তারপর সেটা তার কার্যকলাপ চালাবে। এই যে প্রসেসটা হলো, এই প্রসেসটার জন্য প্রোটিন তৈরি হওয়ার জন্য মধ্যেখানে একজন লাগছেই লাগছে, তার নাম রাইবোজোম। এই জন্য বলা হয়ে থাকে আদি কোষে এই সাইটোপ্লাজমের মধ্যে অন্য কোনো কিছু না থাকলেও রাইবোজোম মাস্ট থাকতে হয়। বুঝলা?
হ্যাঁ স্যার। কারো কোনো জি কথা নাই? স্যার। মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ আসে এখান থেকে। ওকে, এখন তো আর তোমাদের অবজেক্টিভে ভুল হবে না, যত বহুপদী হোক আর যেমন পদী হোক। হ্যাঁ স্যার। ঠিক আছে। আমার আমার গত বছর যে স্টুডেন্ট ছিল সবাই 95, 97 করে পাইছিল এই বায়োলজিতে। রসায়নে সবাই, রসায়নে 93 to 95, হ্যাঁ সবাই, মানে ফুললি সব 90% সুপার পার্সেন্ট। এখন দেখো, তাহলে কোষ বিভাজন কি হবে? এইবার আসো এদের, স্যার এরা তো কি করবে দেখো, একটা জীব কি করে, তার বংশবৃদ্ধি করে কি করে না? এই আমাদের মধ্যে যে আহাদ, আহাদ কি, আহাদ যদি জীব বলে, আহাদের মধ্যে কি, আহাদ কি বংশবৃদ্ধি করবে না? করবো স্যার। মাশাআল্লাহ, করবে। খুবই খুশি হলাম। কিন্তু যেহেতু বংশবৃদ্ধি যে করবে, তার বংশবৃদ্ধি করার অর্থ কি? অর্থাৎ একটা জীব থেকে কি তৈরি করা, তার সন্তান সন্ততি হওয়া, অর্থাৎ আরেকটা জীব তৈরি করা। তা এদের ক্ষেত্রে কি করবে, এরাও তো বংশবৃদ্ধি করবে। উন্নত জীবের ক্ষেত্রে কি লাগে? উন্নত জীবের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য, অর্থাৎ আলাদা দেহ লাগে। আলাদা দেহের মধ্যে কি, একটা হলো কি পুরুষ লিঙ্গ, আর একটা স্ত্রী দেহ, একটা মেয়ে বিপরীত দিকে তাকান। ফিমেল লাগে। কিন্তু এদের ক্ষেত্রে এরা তো অনুন্নত শ্রেণী, আণবিক শ্রেণী এক কোষী। তাই এদের ক্ষেত্রে এরকম আলাদা করে দুইটা, এদের ছেলে এবং মেয়ে আলাদা করে লাগবে না। যেহেতু এদের ক্ষেত্রে আলাদা করে লাগবে না, তাহলে ওদের বিভাজনটা কিভাবে হবে? কেউ কি বলতে পারো ওদের বিভাজনটা কিভাবে হইতে পারবে? দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা তো তুমি বই দেখে বলছো, এখন তুমি বলো দ্বিবিভাজন কি? আহ দুইটা পানির মধ্যে। আমি তো বললাম দুইটা প্রাণী হবে না। তাহলে স্যার একটার ভিতরে মানে দুইটা বিভাজন। কেউ, শাহরিয়ার, ফাহাদ, সরি ফাহিম, সিমরান। স্যার বিভাজিত হয়। দুইবার বিবেচিত কোষ হবে। যেটা দ্বিভাজন বলছে। দ্বিবিভাজন বলতে দুইবার বিভাজন। আর কি, আর কি বলবা, কি বলবা বলো? এগুলোর জন্য পয়সা কিন্তু খাওয়ানো হবে। পড়াই করবে না, জাস্ট তোমরা শুনে দাও আর কি, আমি এমনি জিজ্ঞেস করি যে কোনো আইডিয়া আছে কিনা, জাস্ট এমনি। এখন দেখো, তাহলে কি বললাম, যে এটা বলছি যে দ্বিবিভাজন প্রক্রিয়া। লিখে ফেলো, দ্বিবিভাজনের ইংলিশ লিখে ফেলো, বাইনারি লেখো, বাইনারি। দ্বিবিভাজন। লেখো বাইনারি ফিশন। বাইনারি। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখো বাইনারি ফিশন লেখো, বাইনারি ফিশন। বাইনারি ফিশন। দ্বিবিভাজন অর্থ হচ্ছে বাইনারি ফিশন। এটা ইংলিশ না, বাইনারি ফিশন। আচ্ছা, তাহলে এরা দ্বিবিভাজন কিভাবে করবে আমরা সেটা এখন দেখি। এখন না, এরা দ্বিবিভাজন করবে হলো, এই যে একটা ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়াটার মধ্যে কি হবে, এই শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি। হ্যাঁ। এই জি ব্যাকটেরিয়া, স্যার। এই ব্যাকটেরিয়াটা কি করবে, এই ব্যাকটেরিয়াটার মধ্যেখানে সর্বপ্রথম কিছু প্রসেস দেখে। এই ব্যাকটেরিয়াটার মধ্যেখানে, এই ব্যাকটেরিয়া যখন এরকম থাকবে তখন তার এই দিকে একটু বেড়ে যাবে, দেখছো? এইদিকে একটু বেড়ে যাবে। যেমন শাহরিয়ার কপালে যদি ফাহিম একটা বল মারে, শাহরিয়ার কপালটা ফুলে যাবে না, একটু ফুলে যাবে। জি স্যার। ফুলে দেওয়ার পরে ওই ফোলাটা এত বড় হবে, দেখা যাবে যে ওই ফোলা থেকে আরেকটা শাহরিয়া বের হয়ে গেছে। বুঝতে পারলা? জি। তাহলে এইরকম ঘটনাটা ঘটবে, অর্থাৎ দেখা যাবে। তাহলে কেমনে বের হবে? দেখো এইখানে ওর ডিএনএ ম্যাটেরিয়াল গুলো আছে না, এখানে, এখানে ওর ডিএনএ ম্যাটেরিয়াল গুলো ছিল না? হ্যাঁ। তাহলে এই ডিএনএ ম্যাটেরিয়াল গুলো তোমরা তো ফটোকপি করতে পারো না? ফটোকপি দেখো না, একটা কপি থেকে হুবহু আরেকটা কপি তৈরি হয়। হুম। ঠিক তেমনি ভাবে এখান থেকে একটা কপি কোথায় যাবে, এইখানে চলে যাবে। ওকে, এই যে ওই যে বৃদ্ধি হলো না, ওই বৃদ্ধির আরেকটা এখানে চলে যাবে। ফলে দেখা যাবে যে কি, কিছুক্ষণ পরে এইটা এত বড় হয়ে যাবে। তাহলে এর যে কপিটা আছে, এর আরেকটা কপি এখানে তৈরি হলো, বুঝলা?
তারপরে তারপরে এই ঘটনাটা ঘটবে। এটা ক্লিয়ার? না স্যার, জি আবার একটু স্যার। বলেন। আবার না স্যার। আবার কপি বলবো। করছে হ্যাঁ বলো। কপি করছে কিভাবে ওটা একটু? ও, ওই যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কপি করছে কিভাবে? হ্যাঁ। এটা লেন্দি প্রসেস, এটা লেন্দি প্রসেস। হ্যাঁ, এটা লেন্দি প্রসেস। এইটা তুমি একেবারে যদি বলি ইন্টারমিডিয়েট উঠলে আমি বলতে পারবো, যেটা তোমাদের পড়াবো। এইটাকে বলে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা এটা হলো কি প্রবাহ হয়। এটা ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ কপি হয়, এমআরএনএ থেকে আবার আবার এখানে দেখা যাচ্ছে পুরো একটা কপি ওইদিকে চলে যায়। এগুলো আমরা পড়বো হলো একেবারে হায়ার ক্লাস। ওকে, তুমি শুধু মনে রাখো শুধু কপিটা হয়, বুঝলা? শুধু কপিটা হয় এটা। বুঝতে আর এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এইখান থেকে শুধুমাত্র একটা কপি হবে। এই কপিটা আমি আবার বলি যে এই একটা ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়ার কিছুদিন পরে এরকম একটা মুকুল তৈরি হবে। কোনো সমস্যা নাই, তোমাদের একটা অধ্যায় আছে ব্যাকটেরিয়া নিয়ে, সেখানে বলা হবে। একটা মুকুলের মতো তৈরি হবে, এইদিকে একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে তারপরে এইটা আরো বাড়বে, এরপরে এটা আরো এরকম বাড়বে, এরপরে এটা আরো এরকম বাড়বে, বুঝলা? তখন এখান থেকে এক এক কপি, এখান থেকে এক কপি এইটার মধ্যে ঢুকে যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কি হলো, এখন এই একটা পুরো দেহ আর এই একটা পুরো দেহ তৈরি হলো। এটা কি বুঝছো? এই কথা। স্যার, এই একটা আরেকটা কপি তৈরি যে হলো, হ্যাঁ, এটা জানি কি জানি বললেন না ওই প্রথমে? বাইনারি ফিশন। দ্বিবিভাজন। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি বললাম, যে একটা ব্যাকটেরিয়া থেকে আরো দুইটা ব্যাকটেরিয়া হুবহু কপি হয়েছে। এখন প্রশ্ন হলো, স্যার আগের এই ব্যাকটেরিয়াটি কি আছে না মরে গেছে? হ্যাঁ স্যার। তাই এটা এটা কিন্তু বলতে হবে, দেখি আগের এই ব্যাকটেরিয়াটি আছে না মরে গেছে। আছে। কোথায় আছে? তাহলে কয়টা হলো এখন তো টোটাল? দুইটা আছে দেখি তো, এটা দ্বিবিভাজন। আচ্ছা, এখন তাহলে বলো টোটাল দুইটা হলো না তিনটা হলো? এখন তোমার সামনে এখন তাহলে কয়টা হলো, তাহলে টোটাল আছে কয়টা? আছে টোটাল একটা, হয়েছে দুইটা। হ্যাঁ, আমি দুইটা। আমি এখন প্রশ্ন করলাম যে বিভাজন হলো, হ্যাঁ, হওয়ার পরে তোমার চোখের সামনে কয়টা ব্যাকটেরিয়া থাকবে একবার বিভাজন হওয়ার পরে? দুইটা। দুইটা। দুইটার পক্ষে কে কে, তিনটার পক্ষে কে কে? স্যার টোটাল দুইটা তো হয় তিনটা, যেমন একটা ছিল পরে আবার দ্বিবিভাজন হয়ে দুইটা হয়েছে, তো টোটাল টোটাল তিনটা। তিনটা। আর তিনটার পক্ষে কে কে? সিমরান কি বলো, আমি একে একে ধরতেছি। সারিয়া বলো তিনটা টোটাল। টোটাল হ্যাঁ, তিনটা। বলে তো তিনটা, তো বিভাজনের ফলে তো গুড। আহাদ, সৃষ্টি আহাদ হয়। বলো আহাদ। স্যার দুইটাই তো। দুইটা। আর ফাহিম? দুইটা। দুইটা। তাহলে একদল দুইটা, একদল তিনটা। এই যে যারা যারা দুইটা, যারা যারা তিনটা, এটি একটু দেখেন তো। আমি বললাম এখান থেকে এইটার এইদিকে একটু বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে কি হলো, এইটা নতুন একটা তৈরি হলো আর আগেরটা আছে, তাহলে টোটাল কয়টা হলো? দুইটাই থাকলো। তোমরা দুইটা। কি বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আসলে এইখান থেকে তাহলে আরেকটা আরো একটা স্যার, ব্যাপারটা। হ্যাঁ বলো, কি কিছু বলবা? তাহলে তো আরো একটা আছে না, ওই আপনি যে এখানে দুইটা দাগ দিলেন তারপর আরেকটা থেকে আসলো? না না, আমি আবার বলি, এইটা সর্বপ্রথম ছিল, এখান থেকে একটু জিনিস বেড়ে গেল, এখান থেকে ডিএনএ ম্যাটেরিয়ালের একটা কপি এর মধ্যে ঢুকে গেল। এবার কি হলো, এই দুইজন একটু কি হলো, একটু বড় হলো, এই যে তারপরে দুইজন আলাদা হয়ে গেল। তাহলে দেখো তো, আলাদা হলে এই জিনিসটা এখানেও ছিল, এই জিনিসটা এখানেও ছিল, এই জিনিসটা একদম সর্বপ্রথম ছিল না, বলো? তাহলে ও তো আছেই, ওরে সহই আমরা দুইটা বলি। এবার বুঝছো? জি জি স্যার। স্যার। তাইলে এই জিনিসটা আসলে স্যার, নাই, এই জিনিসটাই আসলে কি, এইটা। আহ, আমি যদি বলি এই জিনিসটাই ধরে নাও এটা। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার, ওই এই যে প্রথমটা ছোট করে। আমি কারো কথাই বুঝিনি, আবার বলো। মানে যখন দ্বিবিভাজন। ক্রিয়ায় অংশগ্রহণ করছিল, ঠিক তখন মানে এই প্রথমটা মানে দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, যে কারণে এই প্রথম এটা নাই। হ্যাঁ, একটা থেকে একটু বেড়ে ওইটাই, মানে সহজ কথা যে আমি শাহরিয়ার কথা বললাম, যে শাহরিয়ার কপালে একটা ঢোস লাগলো, সেটা বড় হইতে 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 ওই কপাল থেকে আরেকটা শাহরিয়া বের হয়ে গেল। তাহলে আগের শাহরিয়া এখন নতুন শাহরিয়া, তাহলে আগের শাহরিয়া তো আছেই, আর নতুন একটা শাহরিয়া হয়, তাহলে দুইটা শাহরিয়া। বুঝতে পারলাম?
জি স্যার। বুঝছি আচ্ছা, বুঝছি। তাহলে এইটা কি বলা হয়? দ্বি বিভাজন বা বাইনারি বিষয়। তাহলে এদের ক্ষেত্রে কি মেল ফিমেল লাগছে আলাদা আলাদা? না এদের এখানে মেল ফিমেল লাগেনি। তাহলে আমরা দেখলাম এদের ক্ষেত্রে মেল ফিমেল লাগেনি। তবে কি স্যার, তাহলে কি এদের ক্ষেত্রে মেল ফিমেল বি কিছু হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের ক্ষেত্রে আমরা যৌন প্রজনন নামে এক ধরনের প্রজনন বলি, তবে সেটা একটু আলাদা এবং ভিন্ন। সেটাও তোমরা বড় ক্লাসে উঠলে শিখবা। তো এখন পর্যন্ত শুধু বাইনারি মনে রাখো। এটাও ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, এইটুকু যদি ক্লিয়ার হয়, এখন এই ব্যাকটেরিয়া গুলো কি করে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই ব্যাকটেরিয়া গুলো কিভাবে খাবারটা খায়? এরা খাবারটা খায় হলো শোষণ পদ্ধতি। এরা খাবারটা খায় কিভাবে? শোষণ পদ্ধতিতে। শোষণ পদ্ধতিতে খায়। এরা হলো এরকম, কোন জায়গায় এরা কি করে, কিছু টক্সিন রিলিজ করে, হ্যাঁ, বা এরা এনজাইমটা আগে রিলিজ করে, এখানে দিয়ে দেয় খাবারটাকে। খাবারটা দিয়ে এখান থেকে এনজাইমটা দিয়ে দিয়ে তারপর এই খাবারটা যখন একেবারে কি হজম হয়ে যায়, একদম সরল খাদ্য খায় আর কি, যেটা গ্লুকোজ প্রোটিন যেগুলো বলে, এই তারপরে এটাকে একদম শুষে নেয়। মনে থাকবে, এরা খাবার খায় কিভাবে? শোষণ পদ্ধতিতে। কিভাবে? শোষণ পদ্ধতি। শোষণ। বুঝছো? ওরা খাবারের আশেপাশে যায় বসে। ওকে, জি স্যার। ঠিক আছে। এরা খাবারটা খায় হলো শোষণ পদ্ধতিতে। এরপর তাহলে এটা ভালো করে মনে রেখো, কিন্তু মনের আমরা এখন বৈশিষ্ট্য পড়তেছি কার বলতো? বৈশিষ্ট্য পড়তেছি কার? স্যার উম, আরো যদি মনের রাজ্যে। মনের রাজ্যের বা সুপার কিংডম মনের রাজ্যের বা সুপার কোনটা কিংডম প্রতিষ্ঠান? ওয়ানের। মনের রাজ্যের করতেছি আমরা এখন, বৈশিষ্ট্য পড়তেছি মনের রাজ্যের বা সুপার কিংডম ওয়ানের বৈশিষ্ট্য পড়তেছি। তাহলে এই সুপার কিংডম ওয়ান যেহেতু একটা রাজ্য নিয়ে গঠিত, তাহলে যাহা সুপার কিংডম ওয়ানের বৈশিষ্ট্য তাহাই মনের রাজ্যের বৈশিষ্ট্য। ক্লিয়ার? স্যার এটা জি স্যার। আমার কি কথা তোমরা একদম ক্লিয়ার শুনতে পাও নাকি সমস্যা হয়? না স্যার, স্যার সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শুক্রভোক্তারা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। তবে কেউ কেউ, এখন দেখো, কেউ কেউ কি করবে, কেউ কেউ ফটোসিনথেসিস করবে। ফটোসিনথেসিস মানে কি, কেউ কি বলতে পারবা ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তাইলে ফটোসিনথেসিস মানে যদি সালোক সংশ্লেষণ হয়, তাহলে এখন তোমরা লিখো লিখো লিখো, PHOT ও ফটো। ফটো মিন্স আলো, ফটো মিন্স আলো। তার ছবিও তো হয়। হ্যাঁ, আলো, আলোকচিত্র বলি না আমরা? আলোকচিত্র। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ফটো, ফটো মানে লেখো আলো। জি স্যার লিখছি। আর সিনথেসিস মানে লেখো সংশ্লেষণ, মানে যেখান থেকে বের হয়, যেমন পানির পাইপ থেকে পানি বের হয় না, তাহলে সেটাই হলো সিনথেসিস হওয়া। সিনথেসিস মানে সিনথেসিস মানে হলো ওই যে বললাম, পানির ট্যাঙ্কি থেকে একটা পাইপ দিয়ে দেয়, তাহলে কি বের হবে? পানি বের হয়ে যাবে। এটার নাম হলো পানি পানি সিনথেসিস। বের হওয়া, হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে সংশ্লেষণ হওয়া, লেখো সংশ্লেষণ, সুন্দর বাংলাটা লেখো সংশ্লেষণ। লিখেছে স্যার। এইটুকু বুঝলা তোমরা? জি স্যার। আলো, আর এটা হবে সিনথেসিস অর্থ সংশ্লেষণ। সংশ্লেষণ। এখন বুঝছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হলো আলো সংশ্লেষণ নাকি আলোক সংশ্লেষণ? এখানে প্রশ্ন হলো আলো সংশ্লেষণ, আলোক সংশ্লেষণ হবে কিভাবে? আলোক সংশ্লেষণ। আলোক সংশ্লেষণ কোনটা? এখন আমরা সেগুলোই দেখবো যে আলোক সংশ্লেষণ আসলে বলতে কি বোঝানো হচ্ছে। তাহলে এখন দেখো, বলছে কিছু কিছু, কিছু কিছু, তার মানে এরা ম্যাক্সিমাম কি করে খাদ্য গ্রহণ করে হলো কার উপরে? শোষণ করে। তাহলে যেহেতু শোষণ করে হয়, তাহলে ম্যাক্সিমাম কিসের মতো কাজ করে? পরজীবীর মতো কাজ করে। বলছিলাম না পরজীবী কি? অন্যের উপর খেয়ে পরে যে বাচ্চাটাকে আমরা কি বলি? পরজীবী বলি না? পরজীবী। হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম খাদ্য শোষণ করে, অর্থাৎ পরজীবিতা দেখায়। আর কেউ কেউ আছে, কেউ কেউ আছে কি করবে, কেউ কেউ আছে না, তার পরজীবী দেখাবে না। কেউ কেউ তার পরজীবিতা দেখাবে না। সে কি করবে? সে হলো নিজের খাদ্য নিজেটা নিজে কি করবে? তৈরি করে নেবে, নিজের খাদ্য তৈরি নিজে তৈরি করে নেবে। তৈরি করবো। নিজের খাদ্য নিজে তৈরি করে কারা বলো তো? একমাত্র পৃথিবীতে কারা নিজের খাদ্য নিজে তৈরি করে? উদ্ভিদ।
ভেরি গুড। উদ্ভিদ, উদ্ভিদ কিছু শৈবাল না, কিছু ছত্রাক। উদ্ভিদ যদি নিজের খাদ্য নিজে তৈরি করে, তাহলে এই যে উদ্ভিদের মধ্যে কি এমন থাকে স্যার যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? উদ্ভিদের মধ্যে নিজস্ব এই, মূল কাণ্ড, তারপরে উদ্ভিদ সালোক সংশ্লেষণ ক্লোরোফিল। কোষের মধ্যে কি এমন থাকে, কোষের সাইটোপ্লাজমটার মধ্যে কি এমন থাকে? সাইটোপ্লাজমের মধ্যে কি এমন থাকে? যে ও ও সালোকসংশ্লেষণ করতে পারে। যেমন এইটা আমি বললাম এইটা সালোকসংশ্লেষণ করতে পারে না, কিন্তু এইটা সালোকসংশ্লেষণ ক্লোরোফিল। হ্যাঁ বলো। ফটোসিনথেসিস। ক্লোরোফিল হবে। বলো কি এমন থাকে, এইটার মধ্যে কি এমন নাই আর এটার মধ্যে কি এমন আছে যে এইটা অন্য শোষণ করে নেয় আর এটা থেকে খাদ্য তৈরি করে। উদ্ভিদের মধ্যে হয়তো ক্লোরোফিল আছে, এই জন্য কি থাকে? ক্লোরোফিল। ভেরি গুড, ভেরি গুড, এই যে বুঝে গেছে। ক্লোরোফিল থাকে, অর্থাৎ আমরা বলতে পারি উদ্ভিদের মধ্যে তোমরা কেউ ভয় পেও না, আমরা সেল পড়বো। হ্যাঁ, সেলের এই যে ফুললি সেলের সব পড়বো দ্বিতীয় চ্যাপ্টারে, ওকে? তো এখন ভয় নাই। তো এইখানে কি হবে, এখানে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট নামে থাকে একটা জিনিস না, যেটা প্লাস্টিড বলি। তোমরা কি প্লাস্টিড দেখছিলে? প্লাস্টিডের আকৃতি কিরকম হয়? এরকম কয়েন 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 থাকে, এখান থেকে একটা টান, আবার এরকম কয়েন 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 কয়েন, আবার এখানে একটা টান। ওকে, এরকম উদ্ভিদে প্লাস্টিড থাকে। এই প্লাস্টিডের মধ্যে হ্যাঁ। এগুলো থাইলাকয়েড মেমব্রেন, এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে থাইলাকয়েড, এগুলো কয়েনের মতো, টাকার মতো, পয়সা। এই কয়েনের মধ্যে কি থাকে, ক্লোরোফিল নামে একটা অণু থাকে। যেমন H2O মানে পানি, যেমন C6H12O6 মানে গ্লুকোজ, ঠিক এখানে C55H72, C55H72N4 Mg। এই অর্থাৎ আমি যদি বলি কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এরকম বিশাল বড় একটা কাঠামো দিয়ে একটা অণু হয়। যেমনটা পানি যেমন একটা অণু থাকে, ওইখানে একটা অণু থাকে, ওই অণুটার নামই হয় ক্লোরোফিল। তোমরা কি বুঝছো এটুকু? জি স্যার, বুঝছি। জি স্যার। তাহলে এই যে অণু থাকে, তার মানে ওই যে অর্থাৎ আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল অণু থাকে। ক্লোরোফিল অণু থাকলে তার ওই যে সূর্যের যে আলো আছে, ওই সূর্যের আলোর যে শক্তি, এই শক্তিটা তারা গ্রহণ করতে পারে। এটা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। জি স্যার। এই শক্তিটা গ্রহণ করে তারপরে তারা কি করে, তারপরে ওই যে উদ্ভিদের মধ্যে মূল থেকে উঠে আসা পানি, তারপরে ওখান থেকে কি নেয়া, বাতাস থেকে নেয়া কার্বন ডাই অক্সাইড এবং এই আলোর এই শক্তি মিলে তারা কি তৈরি করে, গ্লুকোজ বা খাদ্য তৈরি করে, করে না? গ্লুকোজ তৈরি। জি স্যার। হ্যাঁ, করে। এটার হ্যাঁ নাম তো সালোক স্যার। সংশ্লেষণ। কারণ এটা কি আলোর উপস্থিতিতে খাদ্য বের করে, খাদ্য তৈরি করে, খাদ্য সংশ্লেষণ করে। এটার অর্থই হলো ফটো সিনথেসিস বা শালক মানে সূর্যালোক, সংশ্লেষণ মানে বের করা। সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করার প্রক্রিয়ার নাম শালক সংশ্লেষণ। তাহলে এইটা যেহেতু কিসের মধ্যে করে, এই কি ক্লোরোপ্লাস্টের মধ্যে করে, তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি এরকম ঘটনা হয়, তাহলে এখন এদের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট নাই না, এর মধ্যেও ক্লোরোপ্লাস্ট নাই, এর মধ্যেও কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে আপনি বললেন স্যার সালোকসংশ্লেষণ কিভাবে করে? এর মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, বাট এর মধ্যে ক্লোরোফিল অণু আছে। কি আছে বলো? ক্লোরোফিল অণু আছে। বুঝতে পারলে? ও, আচ্ছা। জি স্যার। এরা কি হয়, এরা একটু নীলাভ টাইপের হয়, নীলাভ সবুজ হয়। কি হয়? নীলাভ সবুজ হয়। ক্লোরোফিল অণুটা দেখতে কেমন, দেখতে কেমন, সবুজ। দেখতে কেমন, তো ক্লোরোফিল কালারফুল, তাহলে সবুজ। এই সবুজ অণুর মধ্যে ক্লোরোফিল থাকে। ওই ক্লোরোফিল এবং সূর্যের যে আলো, ওই আলো এর উপস্থিতিতে এই ক্লোরোফিল কি করে, এই শক্তিটা নিতে পারে। মনে থাকবে? জি স্যার। ফলে এখান থেকে কি তৈরি করে, এরা এদের নিজের খাদ্য তৈরি করে ফেলতে পারে। তাহলে এইরকম ক্লোরোফিল, তাহলে এরকম দেখো এইটা, এইটা আর এইটার মধ্যে কি একটা বড় ডিফারেন্স না? বলো, বড় ডিফারেন্স না? দুইটার মধ্যে একটা বড় ডিফারেন্স না? হ্যাঁ। তাহলে এই যে এইটার নাম হলো, এইরকম কিছু আছে। এরকম যদি আমরা উদাহরণ দেই, কিছু নীলাভ সবুজ শৈবাল কি থাকে, এগুলো এগুলোর নাম কি হয়, নীলাভ নীল, সবুজ শৈবাল। সবুজ, শ্বেত। এটাকে আমরা বলবো নষ্টক। বলবো ওর নামটা কি হয়, নষ্টক। কি নাম, এটা পরীক্ষা আসবে। নষ্টক, ওর নাম কি হবে, নষ্ট বা নীলাভ সবুজ শৈবাল, ওকে আমরা বলি। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। আবার বলবো? না স্যার, বুঝছি। তারপরে কি লাগবে না। ব্যাকটেরিয়ার মধ্যেও এরকম ঘটনা ঘটে, যদিও নীলাভ সবুজ শৈবালটা আসলে একটা ব্যাকটেরিয়া,
আমি আবার বলি নীলাভ সবুজ শৈবালটাকে আসলে ব্যাকটেরিয়াই বলা হয়। তো তোমার বইতে নীলাভ সবুজ শৈবাল ধরছে, কারণ হলো ওর বৈশিষ্ট্য আবার কার মতো, ওর বৈশিষ্ট্য ওই শৈবালের মতো হলো। আমি শৈবাল এবং এগুলো ভিন্ন ভিন্ন ভাবে দেখাই দিব, তখন বলবো। তাহলে তুমি এটা মনে রাখবা, নীলাভ সবুজ শৈবাল এরকম কিছু ব্যাকটেরিয়া আছে। ওই কি করবে? ওই ব্যাকটেরিয়ারা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করে নিজের খাদ্যটা নিজে তৈরি করতে পারবে। হ্যাঁ স্যার। একদম ক্রিস্টাল ক্লিয়ার হলো? মনের রাজ্যের পুরো বৈশিষ্ট্য ক্লিয়ার হলো? এই সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে এই ছিল আমাদের মনের রাজ্যের ফুল বৈশিষ্ট্য, যে মনের রাজ্য কি কি কিভাবে কোনটা কিভাবে করে। এখন আমাকে কি পড়াইছি মনের রাজ্যের মধ্যে, এটা একবারে সামারি করবে সিমরান, বলো। জোরে বলতে হবে। সামারি আমি শুরু থেকে স্যার, হ্যাঁ, শুধু মনের রাজ্যের বৈশিষ্ট্য। বিজ্ঞাপন থেকে। স্যার, মনের রাজ্যের বৈশিষ্ট্য। যা শিখছো খাতা দেখতে পারো, সমস্যা নেই। তুমি খাতায় কি লিখছো সেটা দেখতে পারো, তবে বই দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, মনের রাজ্যের বৈশিষ্ট্য অনুযায়ী সুপার কিংডমে একে আছে প্রোক্যারিওটা, সেখানে রাজ্য একে শুধুমাত্র মনেরাকে স্থান দেওয়া হয়েছে। স্যার, মনেরা হচ্ছে আদি নিউক্লিয়াস অর্থাৎ আদি কোষ। সেখানে উপস্থিত উপাদানগুলো হচ্ছে উম, উপস্থিত উপাদান শুধুমাত্র রাইবোজোম, কারণ রাইবোজোম দ্বারা প্রোটিন উৎপন্ন করা হয়, আর বাকি উপাদানগুলো থাকে না। কিসের থাকে না? তবে রাইবোজোম কিসে থাকে না? কিসের মধ্যে থাকে না? স্যার, সাইটোপ্লাজম? আদি স্যার, নিউক্লিয়াস। হ্যাঁ। না 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 না। হ্যালো। জি স্যার। সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম। কোন দিকে? রাইবোজোম না? হ্যাঁ স্যার। জি স্যার। তারপর অন্যান্য উপাদান যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোপ্লাজমিক রেটিকুলাম এসব উপাদান না থাকলেও অত্যাবশ্যকীয় রাইবোজোম থাকা প্রয়োজন, রাইবোজোম। কারণ সেটা ছাড়া প্রোটিন উৎপন্ন করা যাবে না। আচ্ছা। আর আসল জিনিসটা বললাম না, তোর মধ্যে কি থাকে? মেন জিনিসটা বললাম না তো, ক্রোমাটিন তন্তু, এটা বলতে হবে না? হ্যাঁ, ক্রোমাটিন ও থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে নাকি? জিন জিনকে সিগন্যাল পাঠায়, আবার জিন তৈরি করে, মানে আবার রাইবোজোমের মাধ্যমে তৈরি করে, বাইরে নিষ্কাশন করতে সাহায্য করে। এখানে শোষণে আবার সাহায্য করে, দ্বিতীয় হ্যাঁ। হয়। কোনো কথা বোঝা যায় না। বিভাজন প্রক্রিয়াটা সম্পন্ন হয় আর কি। আর এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তারপর ও তো বলে না স্যার। সালোক সংশ্লেষণ করে না? হ্যাঁ, সালোক সংশ্লেষণ বা প্রোটোসিনথেটিসের মাধ্যমে এরা খাদ্য প্রস্তুত করে। এগুলো শোষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, নিজেদের খাদ্য। শ্বসন ওরা খাদ্য গ্রহণ করে, আর সালোক সংশ্লেষণের মাধ্যমে ওরা খাদ্য তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই হয়েছে। হুম। সালোক সংশ্লেষণ পদ্ধতিতে এরা খাদ্য তৈরি করে, এন্ড শোষণ মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যেগুলো শোষণ মাধ্যমে খাদ্য গ্রহণ করে সেগুলা পরজীবীর মতো কাজ করে না, আর যেগুলো সালোক সংশ্লেষণের মাধ্যমে হ্যাঁ, খাদ্য গ্রহণ করে সেগুলো তো স্বতন্ত্র একেবারে। আর এগুলোকে ব্যাকটেরিয়া বলা যায় না স্যার? আবার বল ব্যাকটেরিয়াকে। মানে এগুলো তো ব্যাকটেরিয়ার উদাহরণ। নষ্ট। হ্যাঁ, নষ্টক যেটা আসবে, নষ্টকটাই হলো নীলাভ সবুজ শৈবাল, যেটাকে আমরা বলি নষ্টক। এটা আসলে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। যদিও এটাকে এটা কি নীলাভ সবুজ শৈবাল বলা হয়, কারণ শৈবালের মধ্যে আসলে উদ্ভিদ এবং প্রাণীর দুইটা বৈশিষ্ট্যই থাকে।
বুঝছো? তাহলে এই যেহেতু এটা একটা প্রাণীর মধ্যে একটা অণুজীব আছে, প্রাণীর মতো বৈশিষ্ট্য, বাট এটা আবার উদ্ভিদের মতো বৈশিষ্ট্য, তাই এটাকে নীলাভ সবুজ শৈবাল বলা হয়। তোমরা বুঝলা এটা? জি স্যার। হ্যাঁ স্যার। ব্যাকটেরিয়া অ্যান্ড সবুজ শৈবাল। হ্যাঁ, এটা নীলাভ সবুজ শৈবাল আর কি। আমি বলছি তোমরা একটু জোরে কথা বলিও, কারণ শোনা যাচ্ছে না, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, ব্যাকটেরিয়ার মতো কি নীলাভ সবুজ শৈবালও কাজ করে নাকি? কারণ এটা তো আবার উদ্ভিদ হয় না। এর উত্তর শাহরিয়া দেখি বলতে পারো কিনা? অবশ্যই। কি বলছে স্যার আমি বুঝি না, আরেকবার বলতে বলেন। আচ্ছা বলো, আরেকবার বলো। আমি বলতে চাইছি যে ব্যাকটেরিয়ার মতো কাজ তো নীলাভ সবুজ শৈবাল, বাট এটা তো আবার উদ্ভিদ হয় না। অবশ্যই। বিরূপ। বলো, উত্তর বলো। ব্যাকটেরিয়ার মধ্যে স্যার কি বলতে হয়, মানে নেটে প্রবলেম করে। মাথা কানেক্ট কর ফিউজ থাকে। আহ হ্যাঁ তোর নেট সিমরান সমস্যা। কি, আবার চুপ করে তোমরা, সিমরান কি এইটা বলছো যে নীলাভ সবুজ শৈবাল তো কি একটা, বলো নীলাভ সবুজ শৈবাল হলো একটা ব্যাকটেরিয়া না? তখন তুমি বললা যে স্যার এটা কি একটা উদ্ভিদ হয়, এটা জিজ্ঞেস করছো? জি স্যার, এটা হ্যাঁ। হ্যাঁ, এইটা একটা উদ্ভিদ না। আমরা বলতে পারবো উদ্ভিদের মতো বৈশিষ্ট্য তার মধ্যে আছে, আবার প্রাণীর মতো সামান্য বৈশিষ্ট্য তার মধ্যে আছে। উদ্ভিদ এবং প্রাণীর মতো যখন এরকম সামান্য বৈশিষ্ট্যগুলো থাকে, তখন তাদেরকে এইরকম বৈশিষ্ট্য থাকে একমাত্র শৈবালের মধ্যে। তাই এইটা এখন শৈবালও তো ওইবার আণুবীক্ষণিক হয়। তাই আমরা বলতে পারি নীলাভ সবুজ শৈবালটাকে আসলে শৈবাল নাম দেওয়া হয়েছে এই জন্যই যে উদ্ভিদ এবং প্রাণীর মতো তার দুইটা বৈশিষ্ট্যই তার মধ্যে আছে। এইটুকু কি বুঝছো? হ্যাঁ স্যার। মানে ব্যাকটেরিয়ার মতো বৈশিষ্ট্য এবং সবুজ উদ্ভিদের মতো বৈশিষ্ট্য তার মাঝে আছে, যে কারণে হ্যাঁ তাকে হ্যাঁ হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল বলা ভেরি হয়। গুড ভেরি গুড, এই যে এইটাই, হ্যাঁ এটাই ক্লিয়ার এখন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে ক্লিয়ার হলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আমার মিটিংটা কেটে যাবে এখন। ওকে ঠিক আছে স্যার। জি স্যার ওইটা রেকর্ডটা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, স্যার, আসসালামু আলাইকুম। কেউ কেউ বলবা, কিছু বলবা? স্যার আগামীকালকে জি তো স্কুল খোলা, তাহলে আগামীকালকে কখন? না, আমি বলে দিব, আমি যদি তোমাদের টাইম ক্লাস নেই আমি বলে দিব, ওকে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, কারো স্যার কোনো কথা সকালে আছে? না স্যার। স্যার, আমারও বলো ভিডিওটা বলো পাঠালো। বলো। ওই যে বিজয়কে ইয়া রেকর্ড রেকর্ড দিলে আমি পাঠালো। লিঙ্ক দিয়ে দিব, তোমাদের সবাইকে লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নেই, আমি গ্রুপে ওখান থেকে দেখে নিবা। আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আসসালামু আছে। আলাইকুম।